আসসালামু আলাইকুম। ব্যঞ্জন সন্ধি পর্ব 7-এর আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ব্যঞ্জন সন্ধি পর্ব 7-এ একটু বৈচিত্র্যময় ভাবে সাজিয়েছি। এখানে নিয়ম বলছে যে কোনো বর্গের অঘ স্বল্পপ্রাণ ধ্বনির পর, অর্থাৎ এখানে 5টি বর্গ রয়েছে: ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। এই যে 5টি বর্গ রয়েছে, অর্থাৎ ক, চ, ট, ত, প, এর পর যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর, অর্থাৎ অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে এগুলোর পর দেখা যাচ্ছে যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি। অর্থাৎ এই যে কোনো বর্গের ঘোষ, অর্থাৎ ঘোষ অল্পপ্রাণ হচ্ছে গ, বর্গীয় জ, দ, দ, ব, এবং মহাপ্রাণ ধ্বনি হচ্ছে ঘ, ঝ, ড, ধ, ভ। এই 10টি ধ্বনি। এখানে এই 5টি ধ্বনির পর যদি এই 10টি ধ্বনি দিয়ে কোনো শব্দ শুরু হয়, অথবা আরো কিছু নিয়ম আসবে, আরো কিছু বিষয় আসবে, তাহলে এরপর যদি এই 10টি ধ্বনি দিয়ে কোনো শব্দ থাকে, তাহলে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণ হবে। অর্থাৎ গ, জ, ড, দ, ব হবে। কিভাবে হবে? অর্থাৎ ক বর্গের একটা ধ্বনির পর, ক বর্গ একটা ধ্বনির পর যদি এই 10টি ধ্বনি দিয়ে শুরু হয় বা বর্ণ দিয়ে শুরু হয়, এমন কোনো শব্দ আসে, তাহলে ক যেখানে আছে তার পরিবর্তে কি হয়ে যাবে? গ হয়ে যাবে। আবার চ থাকলে বর্গীয় জ হবে। ট দিয়ে কোনো শব্দ থাকলে ঢ হবে। ত বা খণ্ডত দিয়ে শব্দ থাকলে দ, দ হবে। প দিয়ে থাকলে ব হবে। আমরা এগুলো কিন্তু এখন দেখবো যে কোনো বর্গের অঘ স্বল্পপ্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি, অর্থাৎ এই 10টি ধ্বনি, এই যে হলুদ, দ্বিতীয় হলুদ তীর রয়েছে, এই 10টি ধ্বনি যে কোনো শব্দ থাকলে, অথবা ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি, অর্থাৎ জ দিয়ে যদি কোনো শব্দ থাকে, আবার ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি র, র দিয়ে যদি কোনো শব্দ থাকে, তাহলে, এবং ঘোষ অল্পপ্রাণ উষ্ঠ ব্যঞ্জন ধ্বনি ব, অর্থাৎ ব দিয়েও যদি কোনো শব্দ থাকে, তাহলে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণ হবে। অর্থাৎ এই যে 5টি বর্গ রয়েছে, এগুলোর যে বর্গের শব্দ থাকবে, শেষে বর্ণ থাকবে বা ধ্বনি থাকবে, সেই বর্গেরই এই অঘোষ অল্পপ্রাণ হবে। অর্থাৎ এই যে নীল কলামটি রয়েছে, এই নীল কলামের কোনো বর্ণ থাকলে এই যে পরের যে নীল কলামের বর্ণ রয়েছে সেটিতে রূপ লাভ করবে। আমরা উদাহরণ দেখব, উদাহরণ দেখলে সেটি স্পষ্ট হবে। আর আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিব এরকম, যে এটি হচ্ছে, আমি এখানে নম্বর দিয়েছি 1, 2, 3, 4, 5। অর্থাৎ প্রথম যে বর্ণ থাকবে সেটির পরে যদি এই যে এগুলো থাকে, তাহলে সেটি তৃতীয় 3 নম্বরে যে বর্ণগুলো রয়েছে সেগুলো হবে। আবার পরীক্ষার জন্য আমরা এইভাবে করবো যে যদি তৃতীয় কোনো বর্ণ থাকে কোনো বানানে, তাহলে সেটি প্রথম বর্ণ দিয়ে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ 3 থেকে 1 হয়ে যাবে। এটি যদি আমরা করি, তাহলে কিন্তু আমাদের সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। আমরা এবার উদাহরণ দেখব। বাক যোগ দান, তাহলে বাক এখানে ক বর্গের ধ্বনি, এরপর দান দ কোন বর্গের? এই যে দ হচ্ছে ঘোষ অল্প প্রাণ। আমরা পড়েছিলাম যে ঘোষ অল্প প্রাণ ও ঘোষ মহাপ্রাণ থাকলে কি হবে? এই যে ক হয়ে যাবে গ, অর্থাৎ এই যে তীর দিয়েছি আমরা, চিহ্ন দিয়ে দেখিয়েছি, ক হয়ে যাবে গ। তাহলে আমরা পাচ্ছি যে যে কোনো বর্গের অঘোষ অল্প প্রাণ ধ্বনির পর, অর্থাৎ এই যে ক, এরপর নিয়ম কি বলছে? যে কোনো বর্গের ঘোষ অল্প প্রাণ ও মহাপ্রাণ ধ্বনি থাকে। এই যে ঘোষ অল্প প্রাণ ধ্বনি হচ্ছে দ, অর্থাৎ দ দিয়ে একটা শব্দ হচ্ছে দান, সেটি থাকার কারণে কি হবে? প্রথম অঘোষ অল্প প্রাণ ধ্বনি, অর্থাৎ প্রথম অঘোষ অল্প প্রাণ ধ্বনি এই যে ক, কি হবে? ঘোষ অল্প প্রাণ হবে। ঘোষ অল্প প্রাণ হচ্ছে গ। অর্থাৎ এখানে আমরা কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছি যে প্রথম যে বর্ণ থাকবে, সেই বর্ণ যদি থাকে, তাহলে সেটি তৃতীয় বর্ণে রূপ লাভ করবে। আর পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিব এভাবে, যে যদি কোনো শব্দের বানানে বর্গের তৃতীয় বর্ণ থাকে, অর্থাৎ গ, বর্গীয় জ, ড,
তারপর রয়েছে দ, ব, এগুলো থাকে, তাহলে আমরা সেই জায়গাতে বিশ্লেষণ করে প্রথম কি আনবো, প্রথম বর্ণটি আমরা আনবো। প্রথম বর্ণটি আনলে কিন্তু আমাদের সন্ধি বিচ্ছেদ হয়ে যাবে। এরপর আমরা আরেকটি উদাহরণ দেখব, সেটি হচ্ছে যে দিক যুগ অন্ত, দিগন্ত, দিক যুগ অন্ত। তাহলে এখানে সংকেত হচ্ছে গ, অর্থাৎ গ হচ্ছে তৃতীয় বর্ণ। এই যে আপনারা দেখুন ক, খ, গ। তাহলে গ তৃতীয় বর্ণ থাকার কারণে আমরা এই ধরনের যে নিয়মগুলো পড়েছিলাম, এটি হচ্ছে প্রথম নিয়মটা, ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি। এটির সাথে আমরা যে আজকের যে পর্বটি করতেছি সেটি আমাদের ঝামেলা হতে পারে। এর জন্য আমরা এই প্রথম নিয়মটি এখানে এনেছি। ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনির সংযোগ ঘটলে কি হয়, যে গ থাকলে আমরা দেখেছিলাম কি হয়, ক হয়। ফলে এরপর ছিল আমরা এখানে পেয়েছিলাম স্বরধ্বনি, কিন্তু এখন যেটা আমরা পড়ছি সেটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তো ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে কি হবে, যে তৃতীয় বর্ণ থাকলে প্রথম বর্ণ হবে, কিন্তু পরের টুকু কিন্তু ব্যঞ্জন থাকবে। আমরা উপরে খেয়াল করি ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি মিলনে এখানে সন্ধি হয়ে থাকে। অর্থাৎ নিয়মটি বলছে যে কোনো বর্গের অংশ স্বল্প প্রাণ ধ্বনির পর, অর্থাৎ এখানে আছে ট, এরপর ঘোষ অল্প প্রাণ তালব্য ধ্বনি জ, এই যে জ। এখন এই যে জ দিয়ে একটা শব্দ যন্ত্র থাকার কারণে আমরা কি পাচ্ছি, যে প্রথম অঘোষ অল্প প্রাণ ধ্বনি ঘোষ অল্প প্রাণ হবে। প্রথম অঘোষ অল্প প্রাণ ধ্বনি ট, এখানে ড হয়ে যাবে। আর আমরা পরীক্ষার জন্য পড়ব যে কোন বানানে যদি ড থাকে, অর্থাৎ ঘোষ অল্প প্রাণ থাকে, সেটাকে আমরা অঘোষ অল্প প্রাণ করে নিব। এরপর আমরা আরেকটি উদাহরণ দেখব, সেটি হচ্ছে উদ্যোগ। তো উদ্যোগ শব্দটির ক্ষেত্রে নিয়মটি হচ্ছে বর্গের অঘোষ অল্প প্রাণ ধ্বনির পর, অর্থাৎ ত, এরপর কি রয়েছে, এখানে জ রয়েছে। ঘোষ অল্প প্রাণ তালব্য ধ্বনি জ থাকার কারণে তো দেখাচ্ছে যে এই ত হয়ে যাবে এখানে দ। ফলে আমরা দেখতে পাচ্ছি যে অঘোষ অল্প প্রাণ ধ্বনি ত, এরপর কি রয়েছে, ঘোষ অল্প প্রাণ তালব্য ধ্বনি জ যোগ শব্দটির মধ্যে জ রয়েছে। তারপর সেটি পরিবর্তন হয়ে এই যে প্রথম অঘোষ অল্প প্রাণ ধ্বনি ত পরিবর্তন হয়ে দ হয়ে যাচ্ছে, আর এই জ কিন্তু এখানে জফলা হিসেবে রয়েছে। ফলে আমরা দেখতে পাচ্ছি ত হচ্ছে দ। আর পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নেব এরকম 3 থেকে 1, অর্থাৎ দ থাকলে ত হয়ে যাবে। আশা করি আমরা এই নিয়মটিও বুঝতে পেরেছি। এটি অনেক বড় নিয়ম, যে বাংলা ব্যাকরণ বই পুরাতন, যেটি 20 সাল এবং তার পূর্ববর্তী সময়ের আগের সময়ের বই, সেখানে কিন্তু এই নিয়মটি রয়েছে। এগুলো আমরা ভেঙে ভেঙে এখানে লিখেছি। আরেকটি আমরা দেখব উদাহরণ, যে উদ্ঘাটন। তাহলে উদ যোগ এখানে রয়েছে ঘাটন, ফলে এখানে ঘ হচ্ছে ঘোষ, দেখাচ্ছে যে মহাপ্রাণ ধ্বনি। তাহলে এখানে দেখাচ্ছে অঘোষ অল্প প্রাণ ধ্বনি ত, এরপর কি যুক্ত রয়েছে, যে ঘাটন। ঘাটনের ঘ, ঘ কোথায়, যে এখানে ঘোষ মহাপ্রাণ। ফলে নিয়মটি হচ্ছে যে কোনো বর্গের অঘোষ অল্প প্রাণ ধ্বনির পর যে কোনো বর্গে ঘোষ অল্প প্রাণ ও ঘোষ মহাপ্রাণ কিংবা ঘোষ মহাপ্রাণ ধ্বনি। তাহলে ঘাটন শব্দটি শুরু হয়েছে ঘোষ মহাপ্রাণ ধ্বনি ঘ দিয়ে, ফলে এই ত হয়ে যাবে দ, কেননা এখানে বলেছে প্রথম অঘোষ অল্প প্রাণ ধ্বনি ঘোষ অল্প প্রাণ হবে, ফলে ত হয়ে যাবে দ। আশা করি আমরা ধরতে পেরেছি। তাহলে উদ্ঘাটন শব্দটির সংকেত হচ্ছে দ, এবং এই দ যেহেতু 3 নাম্বার বর্ণ, তাহলে এটি 1 নাম্বার বর্ণ দিয়ে বিভাজন করতে হবে। ত, থ, দ, অর্থাৎ ত বর্গের প্রথম যে বর্ণ সেটি হচ্ছে ত, এটি এখানে রয়েছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে দ থাকলে ত দিয়ে বিভাজন করতে হবে। ঠিক একইভাবে উৎ যোগ বন্ধন, এখানে বলেছে অঘোষ অল্প প্রাণ ধ্বনির পরে ঘোষ অল্প প্রাণ উষ্ঠ ব্যঞ্জন ব থাকলে বন্ধন শব্দটি শুরু হয়েছে ব দিয়ে, তাহলে ত হয়ে যাবে দ। তাহলে উদ বন্ধন, ঠিক আগের মতোই এখানে সংকেত হচ্ছে দ। এই দ কে বিশ্লেষণ করলে আমরা পাবো
এই যে দ এর প্রথম বর্ণ হচ্ছে ত বর্গের ত, তাহলে এখানে ত, আর এখানে এই যে ব থাকার কারণে এই ত হয়ে যাবে দ, অর্থাৎ 3 থেকে 1 এটি দিয়ে আমরা বিভাজন করব। তারপর আমরা আরেকটা নিয়মের যে এই নিয়মের আরেকটি উদাহরণ, সেটি হচ্ছে তদ্রূপ রূপ। এখানে ঘোষ কম্পন যা দন্তমূলীয় ধ্বনি র, তাহলে এখানে ত এরপর র থাকলে নিয়ম বলছে যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর ক চ ট ত, এই যে ত ঘোষ অল্পপ্রাণ ধ্বনি ত এরপর ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি র, অর্থাৎ এই র হচ্ছে কম্পনজাত ধ্বনি। এই র দিয়ে একটা শব্দ শুরু হওয়ার কারণে এই প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি অর্থাৎ ত হয়ে যাবে দ, অর্থাৎ ত হয়ে যাবে দ। এটি হচ্ছে নিয়ম। আর আমরা এভাবে খেয়াল করব, যেহেতু দ আছে তদ্রূপ এখানে বিশ্লেষণ করলে হবে যে দ এরপর র, এরপর র মানে এখানে রফলা, এরপর রস, তারপর প, তাহলে দ এর জায়গায় আমরা ত বসাইলে বাকি অংশটুকু রূপ এখানে পাচ্ছি। আশা করি আমরা বিষয়টি ধরতে পেরেছি এবং এর মাধ্যমে কিন্তু আমরা বিষয়টি স্পষ্ট করলাম যে যে কোনো বর্গের অল্পপ্রাণ ধ্বনির পর ঘোষকম্পনজাত দন্তমূলীয় ধ্বনি র থাকলে কিন্তু প্রথম অঘোষ অল্পপ্রাণ ঘোষ অল্পপ্রাণ হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি এবং এর মাধ্যমে কিন্তু আমাদের যে পর্ব 7 সেটি কিন্তু শেষ হচ্ছে। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।